বেসিক লাইফ সাপোর্টের মডিউলে আপনাকে স্বাগত জানাই। এই মডিউলে আমরা যা কভার করব এবং শিখব সেগুলি হলো বেসিক লাইফ সাপোর্ট বা বিএলএস এর ভূমিকা, শ্বাসতন্ত্র বা রেসপিরেটরি সিস্টেম, সাইনোসিস, কৃত্রিম বায়ু চলাচল, ফরেন বডি এয়ারওয়ে অবস্ট্রাকশন বা এফবিএও, হার্ট অ্যাটাকের ঝুঁকির কারণ এবং কার্ডিওপালমোনারি রিসাসিটেশন বা সিপিআর। আমরা ভিকটিমদের মৌলিক জীবন সহায়তা প্রদানে স্বেচ্ছাসেবকদের ভূমিকা সম্পর্কেও শিখে নেব। এই মডিউলের শেষে আপনি জানতে পারবেন উপরের শ্বাসনালীর আংশিক বা সম্পূর্ণ বাধার কারণ, প্রাপ্তবয়স্কদের শিশুদের জন্য রেস্কিউ ব্রিথের ডেমনস্ট্রেশন, বাইরের কিছু বস্তুর দ্বারা শ্বাসনালীতে বাধা সহ শিশু প্রাপ্তবয়স্কদের জন্য কার্ডিওপালমোনারি রিসাসিটেশন বা সিপিআর এর প্রক্রিয়াকে ব্যাখ্যা করতে, শিশু এবং নবজাত শিশুদের জন্য প্রাপ্তবয়স্কদের জন্য দুইজন রেস্কিউয়ার কিভাবে সিপিআর দেন তা প্রদর্শন করতে এবং স্বেচ্ছাসেবকের ভূমিকাগুলিকে ব্যাখ্যা করতে। বেসিক লাইফ সাপোর্ট এবং কার্ডিওপালমোনারি রিসাসিটেশন দেওয়া হয় আক্রান্তদের মস্তিষ্কের কোষের অপরিবর্তনীয় ক্ষতি থেকে বাঁচাতে। বেসিক লাইফ সাপোর্ট এবং সিপিআর হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একজন প্রথম প্রতিক্রিয়াকারী জরুরি চিকিৎসা পরিষেবা বা উন্নত চিকিৎসার আগমন পর্যন্ত ক্ষতিগ্রস্তকে স্থিতিশীল রাখার জন্য প্রচেষ্টা। বিএলএস হলো চিকিৎসা সেবার একটি স্তর বা প্রাণঘাতী অসুস্থতা বা আঘাতে ভুগছেন এমন ভুক্তভোগীদের দেওয়া হয় যতক্ষণ না তারা হাসপাতালে সম্পূর্ণ চিকিৎসা পেতে শুরু করে। বিএলএস চিকিৎসা পরিষেবা একজন প্রশিক্ষিত চিকিৎসা কর্মী, জরুরি মেডিকেল টেকনিশিয়ান, প্যারামেডিক্স এবং যোগ্য দর্শকরাও প্রদান করতে পারেন। আসুন আমরা পরবর্তীতে মানুষের শ্বাসযন্ত্রের সিস্টেমটি একবার বুঝে নিই। মানুষের শ্বসনতন্ত্র চারটি উপাদান নিয়ে গঠিত। সেগুলি হলো উপরের এবং নিচের শ্বাসনালী, একটি নিউরোমাস্কিউলার সিস্টেম যার মধ্যে মস্তিষ্কে অবস্থিত শ্বাসযন্ত্রের কেন্দ্র এবং যেটি শ্বাসযন্ত্রের পেশি এবং স্নায়ু উভয়কে সংযুক্ত করে, অ্যালভিওলি যা কৈশিক দ্বারা বেষ্টিত ক্ষুদ্র বায়ুর থলি, ধমনী, কৈশিক এবং শিরা। অ্যালভিওলি কৈশিক দ্বারা বেষ্টিত, মস্তিষ্ক বক্ষ এবং ডায়াফ্রামের পেশিগুলিতে স্নায়ু সংকেত পাঠায় যা আমাদের শ্বাস প্রশ্বাসের প্রধান কারণ। প্রতিটি শ্বাস প্রশ্বাসের সাথে বায়ু শ্বাসনালী দিয়ে ফুসফুসের অ্যালভিওলিতে বাহিত হয় যেখানে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড বিনিময় করা হয়। শ্বাসযন্ত্রের সাথে সংমিশ্রণে সংবহনতন্ত্র জীবনের জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে এবং শরীর থেকে কার্বন ডাই অক্সাইড নির্মূল করে। আসুন জেনে নিই কিভাবে একজন ব্যক্তির শ্বাস প্রশ্বাসের মূল্যায়ন করা যায় এবং শ্বাস প্রশ্বাসের উপস্থিতি মূল্যায়ন করতে আমরা এলএলএফ বা লুক লিসেন ফিল পদ্ধতি কিভাবে অনুসরণ করি। আসুন এখন পর্যাপ্ত, অপর্যাপ্ত, অনুপস্থিত শ্বাস প্রশ্বাস সম্পর্কে জেনে নিই। আরো জানতে আপনি প্রতিটি ধরনের ট্যাবে ক্লিক করুন। পর্যাপ্ত শ্বাস। পর্যাপ্ত শ্বাস নেওয়া হয় যখন প্রতিটি শ্বাসের সঙ্গে বুক এবং পেটের সঠিক উত্থান এবং পতন হয়ে থাকে, মুখ বা নাক দিয়ে বাতাস বের হওয়া শোনা যায় এবং অনুভব করা যায়। শ্বাস প্রশ্বাস অনায়াসে এবং শ্বাস প্রশ্বাস পর্যাপ্ত হারে ঘটে। অপর্যাপ্ত শ্বাস প্রশ্বাস। অপর্যাপ্ত শ্বাস প্রশ্বাস বোঝা যায় যখন বুক ও পেটের অপর্যাপ্ত উত্থান এবং পতন ঘটে, শ্বাস প্রশ্বাসে বুদবুদ দেখা যায়, রেল, স্ট্রাইডার, হুইসেলের মতো শব্দ শোনা যায়, শ্বাস প্রশ্বাসের জন্য প্রচেষ্টার বৃদ্ধি পায়, সাইনোসিস বা ত্বকের রং নীল হয়ে যায়, অপর্যাপ্ত হার এবং মানসিক অবস্থা পরিবর্তিত হয়ে যায়। এখন অনুপস্থিত শ্বাস। অনুপস্থিত শ্বাস হলো যখন বুক বা পেটের কোনো নড়াচড়া হয় না, বাতাস আসা যাওয়ার কোনো শব্দ শোনা যায় না, মুখ বা নাক থেকে বেরিয়ে আসা বাতাসকে অনুভব করা যায় না। এরপরে আসুন সাইনোসিস কি তা একবার বুঝে নিই। সাইনোসিস হলো রক্ত এবং টিস্যুতে অক্সিজেনের অভাবের কারণে ত্বক এবং শ্লেষ্মা ঝিল্লির নীল বর্ণ হয়ে যাওয়া। রোগীর এই অবস্থা হতে পারে যখন সে অক্সিজেন প্রতিকূল পরিবেশে শ্বাস প্রশ্বাস নেয়, অসুস্থ থাকে বা শ্বাস যন্ত্রের আঘাত বা শ্বাসনালীতে বাধার সম্মুখীন হয়। সাইনোসিস
ঠোঁট, কান, নাক এবং নখেতে আরো সহজভাবে লক্ষ্য করা যায়। হেড টিল্ট, চিন লিফট এবং জ থ্রাস্ট হলো দুটি কৌশল যা শ্বাসনালী খোলার জন্য ব্যবহৃত হয়। আরো জানতে প্রতিটি কৌশলে ক্লিক করুন। হেড টিল্ট, চিন লিফট। শ্বাসনালী খোলার জন্য হেড টিল্ট, চিন লিফট হলো একটি ভালো পদ্ধতি। আপনার মাথা, ঘাড় বা মেরুদণ্ডের আঘাতের সন্দেহ হলে এই পদ্ধতি ব্যবহার করুন। আসুন এই পদ্ধতিটি একবার দেখে নিন। শুয়ে থাকা রোগীর মুখ উপরে রাখুন। রোগীর কাঁধের কাছে মাথার দিকে হাঁটু গেড়ে বসে যান। এক হাত কপালে রাখুন এবং আপনার অন্য হাতের আঙুলগুলি রোগীর চোয়ালের হাড়ের নিচে রাখুন। চিবুক উপরে তুলুন। চোয়ালকে আপনি ধরে রাখুন এবং একই সাথে মাথাটি যতদূর সম্ভব পিছনে কাত করুন। শিশু এবং নবজাত শিশুদের জন্য তাদের স্লিপিং পজিশনে রাখুন। তাদেরকে নিয়ে অতিরিক্ত নড়াচড়া থেকে আপনি বিরত থাকুন। হেড টিল্ট, চিন লিফট করার সময় আপনাকে কিছু প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে। সবসময় রোগীর মুখ সামান্য খোলা রাখুন। আপনার বুড়ো আঙুল ব্যবহার করে রোগীর নিচের ঠোঁট চেপে ধরুন। রোগীর চিবুকের নিচে নরম টিস্যুতে কখনো খোঁচা দেবেন না। শ্বাসনালী খোলা হয়ে গেলে শ্বাস আপনি পরীক্ষা করুন। দেখুন, শুনুন এবং অনুভব করুন। রোগী শ্বাস না নিলে কৃত্রিম বায়ু চলাচল শুরু করুন। বায়ু চলাচলে অক্ষম হলে ধরুন শ্বাসনালীতে বাধা রয়েছে। এখন আমরা জ থ্রাস্ট মেথড সম্বন্ধে জেনে নেব। জ থ্রাস্ট সন্দেহভাজন মাথা, ঘাড় বা মেরুদণ্ডে আঘাত সহ অচেতন রোগীর জন্য জ থ্রাস্ট একমাত্র কৌশল। আসুন এই প্রক্রিয়াটা দেখে নিই। শুয়ে থাকা রোগীর মুখ উপরে রাখুন। রোগীর মাথার উপরে হাঁটু গেড়ে বসে পড়ুন। আপনার কনুই রোগীর মাথার পাশে রাখুন যেখানে রোগী শুয়ে আছে। দুই হাত রোগীর মাথার পাশে রাখুন। উভয় পাশে রোগীর চোয়ালের কণটি ধরুন। একটি শিশু এবং নবজাত শিশুর জন্য 2 থেকে 3টি আঙুল ব্যবহার করুন। উভয় হাত দিয়ে চোয়ালটিকে সামনের দিকে সরাতে একটি উত্তোলন গতি ব্যবহার করুন। প্রয়োজনে আপনার বুড়ো আঙুল ব্যবহার করে রোগীর মুখ কিছুটা খোলা রাখুন। শ্বাসনালী না খুললে আপনি পুনরায় চেষ্টা করুন। পুনঃস্থাপন এবং পুনরায় মূল্যায়ন করুন। ব্যর্থ হলে এয়ারওয়ে অ্যাডজেন্ট ব্যবহার করার কথা বিবেচনা করুন। একবার রোগীর শ্বাসনালী খোলা থাকলে আপনি রোগীর অপর্যাপ্ত শ্বাস প্রশ্বাসের জন্য কৃত্রিম বায়ু চলাচল সরবরাহ করতে পারেন। কৃত্রিম বায়ু চলাচলের জন্য অনেকগুলি কৌশল রয়েছে। আপনাকে 3টিতে দক্ষ হতে হবে। পছন্দের প্রস্তাবিত ক্রম অনুসারে নিচে সেগুলি তালিকাভুক্ত করা হলো। মাউথ টু মাস্ক, यानी মুখ থেকে মুখোশ, মাউথ টু ব্যারিয়ার ডিভাইস এবং মাউথ টু মাউথ। আসুন শ্বাস প্রশ্বাসের হার এবং সময়কাল দেখে নিই। প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রতি মিনিটে 12 থেকে 20 বার, শিশুদের মধ্যে প্রতি মিনিটে 15 থেকে 30 বার এবং নবজাত শিশুদের মধ্যে প্রতি মিনিটে 25 থেকে 50 বার। বয়স অনুযায়ী শ্বাসের হারও পরিবর্তিত হয়। শ্বাসের হার জানতে চার্টটি আপনি একবার দেখুন। সঠিক বুকের উত্থানের জন্য দেখুন। শিশু এবং নবজাতকের সাথে মুখ থেকে প্যাপ ব্যবহার করুন যাতে অতিরিক্ত বায়ু চলাচল না হয়। আসুন উদ্ধারকারীদের কিছু বিপদ নিয়ে আমরা আলোচনা করি। মাস্ক, গ্লাভস এবং চোখের সুরক্ষা পরার মাধ্যমে রক্তবাহিত বা বায়ুবাহিত রোগ প্রতিরোধ করা যায়। ব্যাক ভালভ মাস্ক, বিবিএম বা পকেট মাস্ক ব্যবহার করুন। দূষিত রোগীর সংস্পর্শে আসার কারণে রাসায়নিকের মতো বিপদ ছড়িয়ে পড়তে পারে। রোগীকে প্রথমে দূষণ মুক্ত করুন। পকেট মাস্ক বা বিবিএমে ওয়ান ওয়ে ভালভ ব্যবহার করে বমি প্রতিরোধ করা যায়। রেস্কিউ ব্রিদিং এর সময় গ্যাস্ট্রিক ডিস্টেনশনের সমস্যা দেখা দিতে পারে, যা রোগীর পেটে কিছু বাতাস জোর করে প্রবেশ করতে পারে। এর ফলে পেট স্ফীত হয়ে যায় বা প্রসারিত হয়ে যায়। রোগীর মাথা সঠিকভাবে অবস্থান করুন এবং খুব জোর বা খুব দ্রুত বায়ু চলাচল এড়ানোর মাধ্যমে গ্যাস্ট্রিক ডিস্টেনশন এড়ানো বা কমিয়ে এটি প্রতিরোধ করা যেতে পারে। ভলিউমটি সীমিত হওয়া উচিত, যার কারণে বুক পর্যাপ্ত পরিমাণে উঠতে পারে। পালস এবং পর্যাপ্ত শ্বাস বর্তমান এমন রোগীকে রিকভারি পজিশনে রাখুন। এখন আমরা রিকভারি পজিশন সম্পর্কে জেনে নিই।
এই পজিশনটি শ্বাসনালী পরিষ্কার রাখতে মাধ্যাকর্ষণ শক্তি ব্যবহার করে। এর ফলে কোনো তরল পদার্থ শ্বাসনালীর পরিবর্তে মুখ দিয়ে নিষ্কাশিত হয়। রিকভারি পজিশনটি একটি প্রতিক্রিয়াহীন আহত রোগীর উপর ব্যবহার করা উচিত, যিনি পর্যাপ্তভাবে শ্বাস নিচ্ছেন। পরিবহন না আসা পর্যন্ত রোগীকে সেই অবস্থানেই রাখুন। আপনার যদি ট্রমা বা সি স্পাইন অর্থাৎ সার্ভিক্যাল মেরুদণ্ডের আঘাতের সন্দেহ হয়, তবে রোগীকে রিকভারি পজিশনে স্থানান্তর করবেন না। মাউথ টু মাস্ক ভেন্টিলেশন পদ্ধতি। এই পদ্ধতিতে রোগীর নাক এবং মুখের চারপাশে একটি সিল তৈরি করতে একমুখী ভালভ সহ একটি পকেট ফেস মাস্ক ব্যবহার করা হয়। এটি একটি পছন্দের পদ্ধতি কারণ এটি রোগীর সাথে সরাসরি যোগাযোগ এবং এক্সপোজার প্রতিরোধ করে। আসুন এই পদ্ধতিটি আমরা দেখে নিই। রোগীর মুখ এবং নাকের উপরে মাস্কটি রাখুন। নাকের উপরের অংশ এবং বিস্তৃত অংশের উপর চিবুক আপনার হাতের হিল এবং বুড়ো আঙুল ব্যবহার করুন। মাস্কটি নিরাপদ ও ভালোভাবে ফিট করার জন্য এর প্রান্ত বরাবর মুখোশটিকে শক্তভাবে সিল করুন। মাউথ টু ব্যারিয়ার ডিভাইস। এই পদ্ধতিতে বায়ু চলাচল ব্যারিয়ার ডিভাইসের দুটি বিস্তৃত ভাগ রয়েছে। তারা মুখোশ এবং ঢাল হয়। বেশিরভাগেরই একমুখী ভালভ থাকে, কিন্তু নিঃশ্বাস ছাড়ার পোর্ট নেই। রোগীর শ্বাস প্রশ্বাসের বাতাস ব্যারিয়ার যন্ত্রের চারপাশে বেরিয়ে যাবে। রোগীর মুখ এবং নাকের চারপাশে ব্যারিয়ার ডিভাইসটি স্থাপন করুন। একটি পর্যাপ্ত সিলমোহর প্রদান করুন। উপযুক্ত কৌশল ব্যবহার করে রোগীর শ্বাসনালী খুলুন। যথাযথ হারে এবং গভীরতায় শ্বাস প্রশ্বাস প্রদান করুন। রোগীর শ্বাস প্রশ্বাসের জন্য বুকের উত্থান এবং পতন পর্যবেক্ষণ করুন এবং তা শোনার চেষ্টা করুন। আসুন আমরা মুখ থেকে মুখের বায়ু চলাচল পদ্ধতিটি দেখে নিই। সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি মুখ থেকে মুখের বায়ু চলাচলকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তোলে। এই পদ্ধতিটি ব্যবহার করাটা একদম নীতিমতো ব্যক্তিগত সিদ্ধান্ত। যখনই সম্ভব আপনি একটি বাধা ডিভাইস বা ব্যারিয়ার ডিভাইস ব্যবহার করুন। উপযুক্ত কৌশল ব্যবহার করে রোগীর শ্বাসনালী খুলুন। কপালে রাখা হাত দিয়ে আপনার বুড়ো আঙুল এবং তর্জনী দিয়ে রোগীর নাক বন্ধ করে আলতো করে চিমটি দিন, যাতে বাতাস বের না হতে পারে। মাঝে মাঝে আপনি এমন একজন রোগীর মুখোমুখি হতে পারেন যিনি ল্যারিঞ্জেক্টমি করেছেন। এই ব্যক্তির একটি স্টোমা থাকবে। ঘাড়ের সামনের দিকে শ্বাসনালী স্থায়ী খোলা অবস্থায় থাকে। সরাসরি মুখ থেকে স্টোমা বায়ু চলাচল সঞ্চালন প্রদান করুন। এখন আমরা কার্ডিও পালমোনারি রিসাসিটেশন বা সিপিআর নিয়ে আলোচনা করব। শ্বাসকষ্টের সময় হৃৎপিণ্ড অক্সিজেন সঞ্চালনের জন্য কয়েক মিনিটের জন্য পাম্প করা চালিয়ে যেতে পারে। প্রাথমিক হস্তক্ষেপ ছাড়া শ্বাসযন্ত্র বন্ধ হয়ে যেতে পারে, যা কার্ডিয়াক অ্যারেস্টে রূপান্তরিত হতে পারে। একবার কার্ডিয়াক অ্যারেস্ট হলে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় এবং গুরুত্বপূর্ণ অঙ্গগুলি অক্সিজেন থেকে বঞ্চিত হয়ে যায়। যখন শ্বাসযন্ত্র এবং কার্ডিয়াক অ্যারেস্ট একসাথে ঘটে, তখন রোগীকে ক্লিনিক্যালি ডেথ বলে গণ্য করা হয়। সঞ্চালন ছাড়া 4 থেকে 6 মিনিটের মধ্যে মস্তিষ্কের গুরুতর ক্ষতি হতে পারে এবং 8 থেকে 10 মিনিট পরে সেই ক্ষতি অপরিবর্তনীয় হয়ে ওঠে। সিপিআর এর মধ্যে বুকের সংকোচন এবং কৃত্রিম বায়ু চলাচলের সংমিশ্রণ রয়েছে, যা একজন ব্যক্তিকে পুনর্জীবিত করার জন্য ডিজাইন করা হয়েছে এবং যান্ত্রিকভাবে একজন ব্যক্তির হৃদয় এবং ফুসফুসকে সচল রেখে জৈবিক মৃত্যু বা বায়োলজিক্যাল ডেথ থেকে প্রতিরোধ করে। মনে রাখবেন যে সিপিআর যত তাড়াতাড়ি সম্ভব শুরু করে দেওয়া উচিত। আসুন সিপিআর এর প্রস্তুতি নিয়ে আলোচনা করি। যথাযথ মূল্যায়নের মাধ্যমে পুনরুত্থানের প্রয়োজনীয়তা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কোনো রোগীকে সিপিআর প্রদান করবেন না। সিপিআর প্রদান করার আগে আপনাকে অবশ্যই প্রতিক্রিয়াহীনতা, শ্বাসকষ্ট এবং স্পন্দনহীনতা নির্ধারণ করতে হবে। এখানে সিপিআর এর জন্য ভাগগুলি রয়েছে। আরো জানতে প্রতিটি কার্ডে ক্লিক করুন। এস্টাবলিশ আনরেসপন্সিভ। রোগীকে জিজ্ঞাসা করুন, আপনি ঠিক আছেন? আপনার নাম কি? অথবা রোগীকে একটু নড়ান বা ট্যাপ করুন। যদি প্রতিক্রিয়াশীল না হয়, তাহলে রোগীকে সঠিকভাবে অবস্থান করুন। শরীর বরাবর একটি দৃঢ় সমতল পৃষ্ঠে বাহু দিয়ে সুপাইন পজিশনে রাখুন, না হলে রক্ত প্রবাহের বাধাপ্রাপ্ত হতে পারে। অ্যাক্টিভেট ইএমএস সিস্টেম। উপলব্ধ হলে অন্য কাউকে ইএমএস কে সক্রিয় করতে বলুন। চেক সিএবি। সিএবি চেক করুন।
সি মানে কম্প্রেশনকে বোঝায়। রোগীকে বুকের মাঝখানে শক্ত এবং দ্রুতভাবে ধাক্কা দিন। এ ফর এয়ারওয়েকে বোঝায়। রোগীর মাথা পিছনে কাত করুন এবং শ্বাসনালী খুলতে চিবুকটি তুলুন। বি ফর এখানে ব্রিদিংকে বোঝায়। মুখ থেকে মুখ পর্যন্ত রেস্কিউ ব্রিদিং দিন। প্রাথমিক বুকের সংকোচন অবিলম্বে অক্সিজেন সঞ্চালন করতে পারে, যা এখনো রক্ত প্রবাহে রয়েছে। ক্রম পরিবর্তন করে বুকের সংকোচন শীঘ্রই শুরু হয় এবং বায়ু চলাচলের বিলম্ব ন্যূনতম হওয়া উচিত। স্পন্দনহীনতা পরীক্ষা করুন। একটি প্রাপ্তবয়স্ক এবং শিশুর উপর 5 থেকে 10 সেকেন্ডের জন্য ক্যারোটিড পালস পরীক্ষা করুন। একটি শিশুর উপর ব্র্যাকিয়াল পালস পরীক্ষা করুন। যদি আপনি কোনো পালসের উপস্থিতি শনাক্ত করতে না পারেন, তাহলে অবিলম্বে সিপিআর দেওয়া শুরু করুন। শ্বাসনালী খোলা আছে কিনা তা পরীক্ষা করুন। শ্বাসনালী খোলার জন্য উপযুক্ত পদ্ধতি আপনি ব্যবহার করুন। শ্বাস প্রশ্বাসের মূল্যায়ন করতে দেখুন, শুনুন বা অনুভব করুন বা লুক, লিসেন, ফিল পদ্ধতিটি ব্যবহার করুন। যদি রোগীর শ্বাস না থাকে, তবে 2 বার ভেন্টিলেশন প্রয়োগ করুন। শিশুদের উপর ছোট ছোট প্যাফ ব্যবহার করুন। চেস্ট কম্প্রেশন, বুকের সংকোচনগুলি স্টার্নামের নিচের অর্ধেকের উপর ছন্দময় বারবার চাপ নিয়ে গঠিত। কৃত্রিম বায়ু চলাচলের সাথে মিলিত হলে এটি জীবন টিকিয়ে রাখার জন্য যথেষ্ট রক্ত সঞ্চালন সরবরাহ করে। বুকে সংকোচন নিম্নলিখিত পদক্ষেপগুলি নিয়ে গঠিত। রোগীকে সঠিক অবস্থানে রাখুন। রোগীর বুক উন্মুক্ত করুন। সঠিক অবস্থানে আপনি পৌঁছে যান। জাইফয়েড প্রসেসটিকে শনাক্ত করুন। কম্প্রেশন সাইট শনাক্ত করুন। আপনার হাত দুটি সঠিক অবস্থানে রাখুন। আপনার কাঁধের অবস্থান ঠিক করুন এবং বুকের সংকোচন শুরু করুন। আরো জানতে প্রতিটি ধাপে আপনি ক্লিক করুন। রোগীকে একটি দৃঢ় সমতল পৃষ্ঠের উপর সুপাইন পজিশনে হাত দুটিকে রোগীর পাশ বরাবর রাখতে হবে। রোগীর শার্ট বা ব্লাউজ সরিয়ে দিন। যতটা সম্ভব রোগীর গোপনীয়তা প্রদান করুন। রোগীর পাশে হাঁটু গেড়ে দিন। আপনার হাঁটু আপনার কাঁধের মতো প্রশস্ত করে। পাঁজরে খাঁচার নিম্ন মার্জিন অনুভব করুন। আপনার আঙুলগুলি পাঁজরের খাঁচা বরাবর খাঁজ পর্যন্ত চালান, যেখানে পাঁজরগুলি স্টার্নামের সাথে মিলিত হয়। জাইফয়েড প্রসেস থেকে উপরের বুকের দিকে 2 আঙুল প্রস্থ পরিমাপ করুন। এখানেই আপনি আপনার হাতের তালুটিকে রাখুন। প্রথম হাতের উপরে আপনার মুক্ত হাত রাখুন। আপনার আঙুলগুলি প্রসারিত করুন বা ইন্টারলেস করুন। আপনার কাঁধ সরাসরি আপনার হাতের উপরে থাকা উচিত। আপনার বাহু সোজা রেখে এবং আপনার কনুই লক করে আপনার কাঁধ থেকে সোজা নিচের দিকে চাপ দিন। প্রতিটি সংকোচনের পরে সম্পূর্ণরূপে চাপ আপনি ছেড়ে দিন। যাই হোক, আপনি আপনার হাত কিন্তু তুলবেন না বা ওই পজিশন থেকে সরিয়ে নেবেন না, তাহলে আপনি আপনার সঠিক অবস্থানটিকে হারিয়ে ফেলবেন। আপনি কতবার সিপিআর এর সময় কম্প্রেশন দিয়েছেন সেটিকে আপনি গণনা করে নেবেন। এখন আপনারা একজন প্রাপ্তবয়স্ককে সিপিআর দেওয়ার সারসংক্ষেপ দেখে নিন। কম্প্রেসের গভীরতা 5 থেকে 6 সেন্টিমিটার। কম্প্রেসের গতি 100 থেকে 120 প্রতি মিনিট। প্রত্যেক কৃত্রিম শ্বাসের সময় 4 থেকে 5 সেকেন্ড। পালসের অবস্থান ক্যারোটিড আর্টারি। একজন উদ্ধারকারীর সময় সাইকেল 30 কম্প্রেশন 2 ব্রিথ এবং 2 জন রেস্কিউয়ারের সময় 30 কম্প্রেশন এবং 2 বার রেস্কিউ ব্রিথ। আসুন আমরা শিশু এবং নবজাত শিশুদের জন্য সিপিআর চেস্ট কম্প্রেশন দেখে নিই। শিশুদের মধ্যে কার্ডিয়াক অ্যারেস্ট খুব কমই হার্টের সমস্যার কারণে হয়। সাধারণত অক্সিজেনের খুব কমের কারণে আঘাত, শ্বাসরোধ, ধোঁয়া নিঃশ্বাস ইত্যাদির কারণে অক্সিজেন যখন কম হয় তখন এরকম ঘটনা ঘটে থাকে। এই কারণে ইএমএস সিস্টেম সক্রিয় করার আগে আপনার একটি শিশুকে 1 মিনিটের জন্য পুনর্জীবিত করার চেষ্টা করা উচিত। আসুন আমরা শিশু এবং নবজাত শিশুদের জন্য সিপিআর চেস্ট কম্প্রেশনের ধাপগুলি দেখে নিই। সেগুলি হলো, রোগীকে আপনি সঠিক অবস্থানে রাখুন। রোগীর বুক প্রকাশ করুন। সংকোচনের স্থানটি শনাক্ত করুন। বুকের সংকোচন সম্পাদন শুরু করুন।
আসুন বিস্তারিতভাবে প্রত্যেকটি ধাপ আমরা দেখে নিই। রোগীকে একটি দৃঢ় সমতল অবস্থানে সুপাইন পজিশনে রাখুন। শরীরের পাশ বরাবর দুটি বাহু থাকবে। যদি একটি নবজাত শিশু হয় তাহলে তাকে আপনার বাহুতে রাখুন। মাথাকে ভালোভাবে রাখার জন্য আপনার হাতের তালু আপনি ব্যবহার করুন। রোগীর শার্ট বা ব্লাউজ সরিয়ে রোগীকে মুক্ত করুন। একটি শিশুর মধ্যে যারা প্রাপ্তবয়স্ক তাদেরকেও একই অবস্থানে রাখুন। শিশুদের স্তনের মধ্যে একটি কাল্পনিক রেখার নিচে 1 আঙুলের প্রস্থ ব্যবহার করুন। একটি শিশুর জন্য স্টারনাম সংকুচিত করতে আপনার মধ্যম এবং রিং আঙুলের সমতল অংশ ব্যবহার করুন। একটি শিশুর জন্য 1 হাতের তালু ব্যবহার করুন। প্রতিটি সংকোচনের পরে সম্পূর্ণরূপে আপনি চাপ ছেড়ে দিন। যাই হোক, আপনার হাত তুলবেন না বা সরাবেন না, নতুবা আপনি আপনার সঠিক অবস্থানটি হারিয়ে ফেলবেন। প্রত্যেকটি কম্প্রেশনকে সঞ্চালনা করার সময় গণনা করবেন। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের অনুসারে 1 থেকে 8 বছর বয়সী শিশুর সিপিআর সারাংশ নিম্নরূপ: কম্প্রেশন গভীরতা 4 থেকে 5 সেন্টিমিটার, কম্প্রেশন রেট প্রতি মিনিটে 100 থেকে 120, প্রতিটি বায়ু চলাচলের সময় 3 থেকে 5 সেকেন্ড। নারীর অবস্থান ক্যারোটিড ধমনী। একজন উদ্ধারকারীর সময় চক্র 30 কম্প্রেশন এবং 2 বার শ্বাস দেওয়া। 2 জন উদ্ধারকারীর সময় 15 কম্প্রেশন এবং 2 বার রেস্কিউ ব্রিথ দেওয়া। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের অনুসারে 1 বছর এবং তার থেকে কম বয়সী শিশুদের সিপিআর এর সারাংশ নিম্নরূপ: কম্প্রেশন গভীরতা 3 থেকে 4 সেন্টিমিটার, কম্প্রেশন রেট 100 থেকে 120 প্রতি মিনিট, প্রতিটি বায়ু চলাচলের সময় 3 থেকে 5 সেকেন্ড। পালসের অবস্থান ব্রাকিয়াল ধমনী। একজন উদ্ধারকারীর সময় 30 বার কম্প্রেশন এবং 2 বার শ্বাস দেওয়া। 2 জন উদ্ধারকারীর সময় 15 বার কম্প্রেশন এবং 2 বার শ্বাস দেওয়া। আসুন আমরা এখন সফল সিপিআর এর কিছু লক্ষণ দেখে নিই। সফল সিপিআর এর অর্থ এই নয় যে রোগী বেঁচে থাকে কেবলমাত্র আপনি এটি সঠিকভাবে সম্পাদন করেছেন। খুব কম রোগী বেঁচে থাকে যদি তারা অ্যাডভান্সড কার্ডিয়াক লাইফ সাপোর্ট না পায়। সিপিআর এর লক্ষ্য হলো কয়েক গুরুত্বপূর্ণ মিনিটের জন্য কোষ এবং অঙ্গের মৃত্যুকে রোধ করা। সিপিআর কার্যকর কিনা তা নির্ধারণ করতে রোগীর অবস্থা সিপিআর জুড়ে পর্যবেক্ষণ করা অত্যন্ত প্রয়োজন। কম্প্রেশনের সময় কাউকে নারীর মুভমেন্ট হচ্ছে কিনা তা অনুভব করতে বলা উচিত। প্রতিটি সংকোচনের সাথে পালস স্পষ্ট হওয়া উচিত। প্রতিটি বায়ু চলাচলের সাথে বুকটি ওঠা এবং নামা উচিত। চোখের মণি স্বাভাবিকভাবে প্রতিক্রিয়া শুরু করতে পারে। রোগীর ত্বকের রং উন্নত হতে পারে। রোগী নড়াচড়া করার চেষ্টা করতে পারে এবং গিলে ফেলার চেষ্টা করতে পারে এবং হার্টবিট ফিরে আসতে পারে। আসুন সিপিআর এর কারণে সৃষ্ট কিছু জটিলতা আমরা দেখে নিই। এমনকি সঠিকভাবে সঞ্চালিত সিপিআর ও আঘাতের কারণ হতে পারে, যার মধ্যে রয়েছে স্টারনাম এবং পাঁজরের ফাটল, নিউমোথোরাক্স, হেমাথোরাক্স, ফুসফুসে কাটা ও ক্ষত এবং লিভারের আঘাত। আসুন সিপিআর সম্পাদনে কয়েকটি ভুল আমরা দেখে নিই। প্রদত্ত প্রতিটি সমস্যার কারণে ফলাফল দেখতে ক্লিক করুন। রোগী শক্ত পৃষ্ঠে নেই, তাহলে কম্প্রেশন কার্যকর হবে না। রোগী আনুভূমিক অবস্থানে নেই। যদি রোগীর মাথা শরীরের অন্য অংশের চেয়ে উঁচুতে থাকে তবে মস্তিষ্কে পৌঁছানোর জন্য রক্ত প্রবাহ অপর্যাপ্ত থাকবে। হেড টিল্ট চিন লিফট পদ্ধতি সঠিকভাবে পালিত না হলে বায়ুপথ খোলা আছে কিনা তা নিশ্চিত করা যাবে না। রোগীর মুখ এবং নাকের চারপাশে শিল অসম্পূর্ণ থাকলে বায়ু চলাচল কার্যকর হবে না। নাকের ছিদ্রটি সম্পূর্ণভাবে বন্ধ করা না থাকলে এবং মুখ থেকে মুখে বায়ু চলাচল সময় রোগীর মুখ সম্পূর্ণরূপে খোলা না থাকলে বায়ু চলাচল কার্যকর হবে না। হাত সঠিক অবস্থানে না থাকলে এবং কম্প্রেশন ভুলভাবে সম্পাদন করা হলে পাঁজর ভেঙে যেতে পারে এবং পাঁজর ভাঙার ফলে স্টারনাম ভেঙে যেতে পারে, যকৃত ক্ষতবিক্ষত হতে পারে, প্লিহা, ফুসফুস বা প্লুরাতে আঘাতপ্রাপ্ত হতে পারে। কম্প্রেশন খুব গভীর বা ঘন ঘন হলে রক্তের অপর্যাপ্ত পরিমাণ পাম্প করা হয়। ভুল কম্প্রেশন বা বায়ু চলাচলের অনুপাত যদি থাকে তাহলে রক্তে অক্সিজেনের মাত্রা অপর্যাপ্ত হয়। আপনি সিপিআর শুরু করার পর আপনার নাড়ি এবং শ্বাস প্রশ্বাস পরীক্ষা করার জন্য বা নিজেকে এবং রোগীকে অবস্থানের জন্য কয়েক সেকেন্ডের বেশি সিপিআর এ বাধা দেওয়া উচিত নয়।
আপনি সিপিআরে নিম্নলিখিত ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হতে দেখতে পারেন। রোগীকে স্ট্রেচারে নিয়ে যাওয়ার সময়, রোগীকে সিঁড়ির ফ্লাইটে বা হলওয়ে দিয়ে নিচে নামানোর সময়, রোগীকে অ্যাম্বুলেন্সে লোড বা আনলোড করার সময়, ডিফিব্রিলেশন বা এসিএলএস ব্যবস্থা শুরু করার সময় এবং শারীরিক ক্লান্তি থেকে নিজেকে পুনরুদ্ধার করার সময়। এখন আমরা ফরেন বডি এয়ারওয়ে অবস্ট্রাকশন নিয়ে আলোচনা করব। ফরেন বডি এয়ারওয়ে অবস্ট্রাকশন বা এফবিএও একটি আংশিক বা সম্পূর্ণরূপে ফুসফুসে শ্বাস প্রশ্বাসের টিউব বন্ধ হয়ে যাওয়ার কারণে সৃষ্ট একটি অবস্থা। এটি কোনো খাদ্য, একটি পুঁতি বা খেলনার মতো বাইরের কিছু পদার্থ শ্বাসনালীতে ফেঁসে যাওয়ার কারণে হতে পারে। শ্বাসকষ্টের সূত্রপাত হঠাৎ কাশির সাথে সাথে হতে পারে। শ্বাসনালীতে বাধার প্রাথমিক পর্যায়ে প্রায়শই উদ্বিগ্নতা দেখা যায়। আসুন শ্বাসনালীতে বাধার কারণগুলি দেখি। এগুলি জিহ্বা, এপিগ্লটিস, ফরেন বডি, টিস্যুর ক্ষতি বা অসুস্থতা। আরো জানতে প্রতিটিতে ক্লিক করুন। জিহ্বা গলা অবরুদ্ধ করে, পিছনের দিকে উল্টে যায়। অচেতন রোগীদের মধ্যে এই সমস্যাটি সাধারণভাবে ঘটে থাকে। রোগীরা জোর করে শ্বাস নেওয়ার চেষ্টা করলে এপিগ্লটিস হয়। এটি অ্যালার্জির কারণেও হতে পারে। খাবার, বরফ, খেলনা, দাঁত, বমি এবং তরলের মতো জিনিস যা গলার উপরের অংশে বা শ্বাসনালীতে থাকে, যা শ্বাসনালীতে বাধার সৃষ্টি করতে পারে। ঘাড়ের গভীর আঘাত বা গরম বাতাস শ্বাস নেওয়ার কারণে টিস্যুর ক্ষতি হতে পারে। শ্বাসযন্ত্রের সংক্রমণ এবং অ্যাজমা বা সাডেন ইনফ্যান্ট ডেথ সিন্ড্রোম এর মতো কিছু দীর্ঘস্থায়ী অবস্থা, যার কারণে টিস্যু প্রদাহ বা পেশির খিঁচুনি সৃষ্টি হতে পারে এবং শ্বাসনালীতে বাধা সৃষ্টি হতে পারে। সফল চিকিৎসার প্রধান চাবিকাঠি হল প্রাথমিক শনাক্তকরণ, সন্দেহভাজন এফবিএও ভিকটিম সেই ব্যক্তি সাধারণত হয় যে হঠাৎ শ্বাস বন্ধ করে দেয়, সাইনোটিক হয়ে যায় বা কোনো আপাত কারণ ছাড়াই জ্ঞান হারিয়ে ফেলে। এফবিএও সাধারণত দুই প্রকারের হয়ে থাকে: আংশিক এফবিএও বা সম্পূর্ণ এফবিএও। এটি সম্পর্কে আরো জানতে প্রতিটি প্রকারে ক্লিক করুন। গলায় আটকে থাকা একটি বস্তু যা সম্পূর্ণরূপে শ্বাস প্রশ্বাস বন্ধ করে না, তা হলো আংশিক এফবিএও। আংশিক বাধা সহ রোগীর পর্যাপ্ত বা দুর্বল বায়ু বিনিময় করতে পারে। পর্যাপ্ত বায়ু বিনিময়ের সাথে রোগী জোর করে কাশতে পারে, যদিও কাশির মধ্যে শ্বাসকষ্ট হতে পারে। শ্বাসনালী পরিষ্কার করার জন্য রোগীর প্রচেষ্টায় হস্তক্ষেপ করবেন না। দুর্বল বায়ু বিনিময়ের সাথে রোগীর একটি দুর্বল অকার্যকর কাশি, শ্বাস নেওয়ার সময় উচ্চ শব্দ, শ্বাসকষ্ট বৃদ্ধি এবং সম্ভাব্য সাইনোসিস দেখাবে। এই পরিস্থিতিটিকে সম্পূর্ণ শ্বাসনালী বাধা হিসেবে বিবেচনা করুন। সম্পূর্ণ এফবিওর ক্ষেত্রে রোগী কথা বলতে, শ্বাস নিতে বা কাশিতে অক্ষম হবে। রোগী বুড়ো আঙুল এবং আঙুল দিয়ে ঘাড় চেপে ধরতে পারে। এই অঙ্গভঙ্গিটি শ্বাসরোধের সার্বজনীন চিহ্ন হিসাবে পরিচিত। বায়ু চলাচল অনুপস্থিত হয়ে যাবে। প্রাপ্তবয়স্কদের মধ্যে এফবিএও কিভাবে পরিচালনা করবেন তা একবার দেখে নেওয়া যাক। দুর্বল বায়ু বিনিময় বা সম্পূর্ণ বাধা দিয়ে এফবিএও উপশম করার জন্য সুপারিশকৃত পদ্ধতি হলো অ্যাবডোমিনাল থ্রাস্ট। একে হ্যামলিচ ম্যানুভারও বলা হয়। প্রতিটি পৃথক থ্রাস্ট বাধা উপশম করার অভিপ্রায়ের সঙ্গে পরিচালিত করা উচিত। এই সময় অনেক থ্রাস্ট সঞ্চালনের প্রয়োজন হতে পারে। এই পদ্ধতিতে আভ্যন্তরীণ অঙ্গগুলির ক্ষতি হতে পারে। আঘাতের সম্ভাবনা কমাতে কখনোই আপনার হাত জাইফয়েড প্রসেসের বা পাঁজরের নিচে প্রান্তে রাখবেন না। আপনার হাত এই অংশের নিচে এবং নাভির উপরে হওয়া উচিত। আসুন জেনে নিই কিভাবে শিশুদের মধ্যে এফবিএও পরিচালনা করা যায়।
আপনি প্রাপ্তবয়স্কদের জন্য যেভাবে শ্বাসনালী বাধা পরিচালন করেছেন সেই একইভাবে শিশুদের মধ্যেও একটি সম্পূর্ণ শ্বাসনালী বাধা পরিচালনা করুন। যাই হোক, আপনি 1 থেকে 8 বছর বয়সী শিশুদের এবং নবজাতক শিশুদের মধ্যে ব্লাইন্ড ফিঙ্গার সুইপ ব্যবহার করা থেকে একদম বিরত থাকবেন। শিশুদের শ্বাসনালীতে বাধা সংক্রমণের কারণও হতে পারে, যেমন এপিগ্লটিস বা ক্রুপ, যার কারণে শ্বাসনালী ফুলে যায়। যদি একটি শিশু আওয়াজ বসে যায়, ঘর্মাক্ততা শুরু হয় বা ঘন ঘন জ্বর আসে, তবে এই অবস্থার সন্দেহ করতে পারেন। এই অবস্থার যে কোনো একটি রোগীকে জরুরি সুবিধায় নিয়ে যেতে হবে। এই ধরনের বাধা দূর করার চেষ্টা করা রোগীর পক্ষে বিপজ্জনক। আসুন আমরা জেনে নিই যে কিভাবে একজন প্রতিক্রিয়াশীল প্রাপ্তবয়স্ক বা শিশু রোগীর জন্য পেটে অ্যাবডোমিনাল থ্রাস্ট দেওয়া হয়, যিনি দাঁড়িয়ে আছেন বা বসা অবস্থায় আছেন। প্রথমত, সম্পূর্ণ বাধা বা আংশিক বাধা আছে কিনা তা নির্ধারণ করতে হবে। জিজ্ঞাসা করুন, আপনার কি দম বন্ধ হয়ে আসছে? নিজেকে রোগীর পিছনে রাখুন এবং স্তনের হাড়ের কেন্দ্রে এক মুষ্টির বুড়ো আঙুলের পাশে রাখুন। অন্য হাত দিয়ে মুষ্টিটি আঁকড়ে ধরুন এবং দ্রুত পর্যায়ক্রমে 5টি চেস্ট থ্রাস্ট দিন। বস্তুটি সরানো হয়েছে কিনা তা প্রমাণের জন্য নিচে দেখুন এবং শুনুন। এটি সরানো হলে রোগী কাশি বা কথা বলতে শুরু করবে। যদি রোগীর শ্বাসনালী বাধাগ্রস্ত থাকে, শ্বাসনালী পরিষ্কার না হওয়া পর্যন্ত বা রোগীর প্রতিক্রিয়া হারানো পর্যন্ত থ্রাস্টগুলির পুনরাবৃত্তি করুন। আপনি শ্বাসনালীতে বাধা দূর করতে সক্ষম হওয়ার আগে রোগী যদি প্রতিক্রিয়াহীন হয়ে পড়ে, তবে কাউকে ইএমএস কল করতে নির্দেশ দিন এবং সিপিআর শুরু করুন। আসুন এখন দেখে নেওয়া যাক একজন দাঁড়িয়ে বা বসে থাকা অবস্থায় প্রতিক্রিয়াহীন প্রাপ্তবয়স্ক বা শিশু রোগীকে কিভাবে অ্যাবডোমিনাল থ্রাস্ট দিতে হয়। প্রথমে উপযুক্ত বিএসআই সতর্কতা অবলম্বন করুন। রোগীর মুখের উপর শুয়ে থাকা অর্থাৎ সুপাইন অবস্থান। প্রতিক্রিয়া মূল্যায়ন করতে ট্যাপ করুন এবং চিৎকার করুন। প্রতিক্রিয়া না হলে ইএমএস কে সতর্ক করুন। বায়ু বিনিময়ের জন্য এলএলএফ বা লুক লিসেন ফিল পদ্ধতির দ্বারা শ্বাসের উপস্থিতির জন্য মূল্যায়ন করুন। যদি শ্বাস প্রশ্বাস অনুপস্থিত থাকে বা কেবল হাঁপাতে থাকে, ক্যারোটিড পালস চেক বা মূল্যায়ন করুন। যদি পালস প্রেজেন্ট থাকে, তবে রোগীকে বায়ু চলাচল করার চেষ্টা করুন। যদি দুটি প্রচেষ্টার পরেও আপনি পর্যাপ্ত বুকের বৃদ্ধি অর্জন করতে অক্ষম হন, তাহলে সিপিআর শুরু করুন। গর্ভবতী বা স্থূল প্রতিক্রিয়াশীল প্রাপ্তবয়স্কদের জন্য বুকের থ্রাস্ট প্রয়োগ করা যেতে পারে। বুকের থ্রাস্টগুলি শুধুমাত্র গর্ভাবস্থায় শেষ পর্যায়ে বা লক্ষণীয়ভাবে স্থূল রোগীদের সাথে ব্যবহার করা উচিত, যখন পেটের থ্রাস্টগুলি কার্যকরভাবে প্রয়োগ করা যায় না। অতএব গর্ভবতী মহিলাদের এবং মোটা ব্যক্তিদের জন্য বুকের থ্রাস্ট ব্যবহার করুন। এছাড়াও প্রতিক্রিয়াহীন প্রাপ্তবয়স্কদের জন্য ব্যবহৃত একই পদ্ধতিটি প্রতিক্রিয়াহীনতার পরে অনুসরণ করা হবে। আসুন দেখে নেওয়া যাক কিভাবে শিশুদের মধ্যে এফবিও পরিচালন করা যায়। যে সমস্ত বাচ্চাদের হঠাৎ করে কাশি, অস্থিরতার সাথে শ্বাসকষ্ট দেখা যায়, তারা এফবিওর শিকার হয়েছে বলে সন্দেহ করতে হবে। আরো জানতে প্রতিটি ট্যাবে ক্লিক করুন। শিশুর মধ্যে দুর্বল বায়ু বিনিময়ের সাথে সম্পূর্ণ বাধা বা আংশিক শ্বাসনালীর বাধা প্রাপ্ত থাকা অবস্থায় এফবিএও ঘটনা সন্দেহ করে নিম্নলিখিত পদ্ধতিটি সম্পাদন করুন। উপযুক্ত বিএসআই নিন, অর্থাৎ বডি সাবস্টেন্স আইসোলেশনের সতর্কতা অবলম্বন করুন। উভয় বাহুর অগ্রবাহুর মধ্যে শিশুটিকে তুলুন এবং ভালো করে ধরে রাখুন। কাঁধের ব্লেডগুলির মধ্যে দ্রুত 5টি ব্যাগগুলো প্রদান করুন। যদি এটি বস্তুটিকে বহিষ্কার করতে ব্যর্থ হয়, পরবর্তী ধাপে এগিয়ে যান। শিশুটিকে পিছনের দিকে ঘুরিয়ে দিন, মাথাটি ট্রাঙ্কের চেয়ে নিচে রাখুন এবং আপনার বাহুটিকে সমর্থন করার জন্য আপনার উরু আপনি ব্যবহার করতে পারেন। কম্প্রেশন সাইটটি শনাক্ত করুন এবং 5টি চেস্ট থ্রাস্ট প্রদান করুন। পিঠের এবং বুকের ধাক্কার এই ক্রমটি চালিয়ে যান যতক্ষণ না পর্যন্ত বস্তুটি বের হয়ে যায়
বা শিশু প্রতিক্রিয়াশীলতা হয়ে পড়ে। আপনি বহিষ্কার করার আগে যদি শিশুটি প্রতিক্রিয়াহীন হয়ে পড়ে তাহলে সিপিআর শুরু করুন। প্রতিক্রিয়াহীন শিশুদের ক্ষেত্রে উপযুক্ত বিএসআই সতর্কতা অবলম্বন করুন। যদি শিশুটি প্রতিক্রিয়াশীল না হয় বা শ্বাস প্রশ্বাস অনুপস্থিত থাকে বা কেবল হাঁপাতে থাকে তবে ইএমএস কে সতর্ক করুন। যদি কোনো পালস না থাকে তাহলে বুকে কম্প্রেশন দিয়ে সিপিআর শুরু করুন। যদি পালস থাকে তবে বায়ু চলাচল করার চেষ্টা করুন। যদি দুটি প্রচেষ্টার পরেও আপনি পর্যাপ্ত বুকের বৃদ্ধি অর্জন করতে অক্ষম হন তাহলে সিপিআর শুরু করুন। বেঁচে থাকার শৃঙ্খল এই লিঙ্কগুলিকে বোঝায় যেগুলির মাধ্যমে সমস্ত লিঙ্কগুলি একত্রিত হলে রোগীর বেঁচে থাকার সম্ভাবনা বৃদ্ধি পায়। কার্ডিওপালমোনারি রিসাসিটেশন বা সিপিআর জীবন বাঁচাতে পারে কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয়েছে এমন কোনো ব্যক্তিকে। হার্ট অ্যাটাকের 2/3 ভুক্তভোগী হাসপাতালের বাইরেই মারা যায়। বেশিরভাগ ক্ষেত্রে উপসর্গ শুরু হওয়ার 2 ঘন্টার মধ্যে ভুক্তভোগী মারা যায়। যদিও সিপিআর নিজেই হৃদরোগে আক্রান্ত ব্যক্তির জীবন বাঁচাতে যথেষ্ট নয়, তবে এটি বেঁচে থাকার শৃঙ্খলে একটি গুরুত্বপূর্ণ লিঙ্ক। প্রাপ্ত বয়স্কদের হাসপাতালে চেন অফ সার্ভাইভালের 5টি লিঙ্ক হলো কার্ডিয়াক অ্যারেস্টকে বোঝা এবং তার জরুরি প্রতিক্রিয়ার ব্যবস্থা নেওয়া, বুকে সংকোচনের ওপর জোর দিয়ে প্রাথমিক সিপিআর দেওয়া, দ্রুত ডিফিব্রিলেশন, প্রাথমিক এবং উন্নত জরুরি চিকিৎসা ব্যবস্থা যেমন অ্যাডভান্স লাইফ সাপোর্ট এবং পোস্ট কার্ডিয়াক অ্যারেস্টের জন্য যত্ন নেওয়া। বেঁচে থাকার একটি শক্তিশালী চেন কার্ডিয়াক অ্যারেস্টের শিকারদের বেঁচে থাকার এবং পুনরুদ্ধারের সম্ভাবনাকে উন্নত করতে পারে। এই হস্তক্ষেপের প্রয়োজনীয়তা হৃদরোগের শিকারদের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। ডুবে যাওয়া, ট্রমা, ইলেকট্রিকশন, শ্বাসরোধ, শ্বাসনালীতে বাধা, অ্যালার্জির প্রতিক্রিয়া ইত্যাদির শিকার অনেককে দ্রুত হস্তক্ষেপের মাধ্যমে রক্ষা করা যেতে পারে। এবার আসুন হার্ট অ্যাটাকের ঝুঁকির কারণ নিয়ে আলোচনা করি। নির্দিষ্ট অবস্থা, আচরণ এবং রক্তনালীর রোগের বিকাশের মধ্যে একটি সম্পর্ক বিদ্যমান পাওয়া গেছে। এই অ্যাসোসিয়েশনগুলির একটি সচেতনতা তৈরি করার জন্য ঝুঁকির কারণগুলির ধারণা তৈরি করা হয়েছিল। আরো জানতে প্রতিটি ট্যাবে ক্লিক করুন। এমন কিছু কারণ যা বদলানো অসম্ভব, যেমন পারিবারিক ইতিহাস, লিঙ্গ, জাতিগত পটভূমি এবং বয়স। এবার এমন কিছু বিপজ্জনক কারণ যেগুলোকে বদলানো যেতে পারে, যেমন ধূমপান, উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল এবং শারীরিক কার্যকলাপ। এবার কিছু কারণ দেখে নি যেগুলো হার্ট অ্যাটাকে অবদান রাখে, যেমন স্থূলতা, ডায়াবেটিস এবং অতিরিক্ত মানসিক চাপ। ঝুঁকির কারণগুলির প্রাদুর্ভাব যত বেশি, হৃদরোগ বা অন্যান্য রক্তনালীর রোগের সম্ভাবনা তত বেশি। হৃৎপিণ্ড এবং ফুসফুসের কার্যকারিতা ও শারীরবৃত্তি নিয়ে আলোচনা করা যাক। কার্ডিওভাস্কুলার সিস্টেম হৃৎপিণ্ড, রক্ত, ধমনী, কৈশিক এবং শিরা নিয়ে গঠিত। হৃৎপিণ্ড একটি পেশিবহুল অঙ্গ, প্রায় এক মুষ্টির আকার এবং স্টারনামের পিছনে ও ফুসফুসের মধ্যে বক্ষ গহ্বরে অবস্থিত। করোনারি ধমনী হলো বিশেষ ধমনী যা হৃৎপিণ্ডের পেশিতে রক্ত সরবরাহ করে। হৃৎপিণ্ড রক্ত পাম্প করে, ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত গ্রহণ করে, ধমনী দিয়ে শরীরে সেগুলোকে পাঠায়। এটি শিরা থেকে অক্সিজেনযুক্ত রক্তও গ্রহণ করে। অক্সিজেনেশন জন্য এটি ফুসফুসে পাম্প করে। একমুখী ভালভ রক্ত প্রবাহের দিক বজায় রাখে এবং পশ্চাদমুখী প্রবাহ প্রতিরোধ করে। আসুন জেনে নিই ক্লিনিক্যাল এবং বায়োলজিক্যাল ডেথ সম্পর্কে। শ্বাসযন্ত্র এবং সংবহন তন্ত্র পরস্পর নির্ভরশীল। যদি এটি থেমে যায় তাহলে অন্যটি খুব অল্প সময়ের মধ্যেই একই কাজ করবে। মস্তিষ্ক হলো প্রথম অঙ্গ যা অক্সিজেনের অভাবের প্রভাবে ভোগে। অক্সিজেন সরবরাহ বন্ধ হওয়ার কিছুক্ষণ পরে মস্তিষ্কের কোষগুলি মারা যেতে শুরু করে, যার ফলে অপরিবর্তনীয় ক্ষতি হয়। ক্লিনিক্যাল ডেথ ঘটে যখন একজন রোগী শ্বাসকষ্টে বা কার্ডিয়াক অ্যারেস্টে ভুক্তভোগী হয়। রোগীর মস্তিষ্কের ক্ষতি ছাড়াই পুনর্জীবিত হওয়ার জন্য 4 থেকে 6 মিনিট সময় থাকে। ক্লিনিক্যাল ডেথ বিপরীত করা যেতে পারে।
কিন্তু জৈবিক মৃত্যু ঘটে যখন মস্তিষ্কের কোষগুলি মারা যেতে শুরু করে। জৈবিক মৃত্যুকে ফেরানো যায় না। একটি ব্যতিক্রম হলো ঠান্ডা জলে ডুবে যাওয়া। ঠান্ডা জলে ডুবে যাওয়ার পরে 1 ঘন্টা বা তার বেশি পরে পুনর্জীবিত হওয়ার ঘটনা ঘটেছে। ঠান্ডা পরিবেশে আক্রান্ত ব্যক্তির শরীর গরম না হওয়া পর্যন্ত একজন ব্যক্তিকে মৃত বলে গণ্য করা উচিত নয়। আসুন আমরা নিশ্চিত মৃত্যুর লক্ষণগুলি নিয়ে একবার আলোচনা করে নিই। 3টি প্রধান লক্ষণ হলো লিভিডিটি, রিগার মর্টিস এবং ডিকম্পোজিশন। আসুন এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি। লিভিডিটি হলো শরীরের নিচের অংশে রক্ত জমা হওয়া। বেগুনি থেকে নীলাভ রং হিসাবে দেখায়। মৃত্যুর কয়েক ঘন্টা পরে মাধ্যাকর্ষণ শক্তির কারণে শরীরের সর্বনিম্ন অংশে রক্ত স্থির হবে। রিগার মর্টিস মানে দেহ এবং অঙ্গ প্রত্যঙ্গ মৃত্যুর 4 থেকে 10 ঘন্টার মধ্যে শক্ত হয়ে যাওয়া। একটি পচনশীল শরীর সর্বদা একটি খারাপ গন্ধ উৎপন্ন করে। পচনের হার অনেকগুলি কারণের উপর নির্ভর করে। প্রাথমিকভাবে পরিবেষ্টিত তাপমাত্রা। মরণশীল ক্ষত যেমন শিরচ্ছেদ, অঙ্গ ছিন্নভিন্ন এবং শরীর জ্বলে যাওয়া, গুরুতর চূর্ণ আঘাত ইত্যাদি মৃত্যুর অন্যান্য লক্ষণ। শুধুমাত্র একজন ডক্টরই একজন ব্যক্তিকে আনুষ্ঠানিকভাবে মৃত বলে ঘোষণা করতে পারেন। অটোমেটেড এক্সটার্নাল ডিফিব্রিলেশন বা AED নিয়ে এবার একটু আলোচনা করে নেব। একটি AED হলো একটি হালকা ওজনের বহনযোগ্য ডিভাইস। এটি অস্বাভাবিক হার্ট রেট শনাক্ত করে এবং ছন্দকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে। এটি বুকের মধ্যে দিয়ে একটি বৈদ্যুতিক শক হার্টে পৌঁছে দেয়। AED গুলি এমন লোকেদের সাহায্য করে যাদের হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট হয়, যেটি ঘটে যখন হৃৎপিণ্ড হঠাৎ করে নিয়মিত স্পন্দন বন্ধ করে দেয়। এটি ঘটে যখন হার্টের প্রাথমিক বৈদ্যুতিক সিস্টেম সঠিকভাবে কাজ করে না। কয়েক মিনিটের মধ্যে চিকিৎসা না করা হলে কার্ডিয়াক অ্যারেস্ট দ্রুত মৃত্যুর দিকে নিয়ে যায়। সাধারণ অডিও এবং ভিজুয়াল কমান্ডের সাহায্যে AED গুলি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেগুলি একজন সাধারণ ব্যক্তির জন্যও ব্যবহার করা সহজ। একজন প্রত্যয়িত চিকিৎসা প্রথম প্রতিক্রিয়াকারী AED ব্যবহার করতে পারেন। AED একটি বৈদ্যুতিক শক প্রদান করার জন্য ডিজাইন করা হয়েছে, যা হৃদয়কে সামান্যভাবে হৃদস্পন্দন শুরু করতে উদ্দীপিত করে। শক একটি হৃদয়কে পুনরায় চালু না করে যা থেমে গেছে বা আটকে গেছে, তবে এটি হৃদয়কে স্বতঃস্ফূর্তভাবে তারা নিজের ওপর একটি কার্যকর ছন্দ পুনঃপ্রতিষ্ঠিত করার সুযোগ দেবে। এই হৃদয়কে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য পুরো প্রক্রিয়াটিকে ডিফিব্রিলেশন বলা হয়। ডিভাইসটি যে অবস্থার সাথে আচরণ করে তা নিয়ে আলোচনা করব। হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট যে কারোরই হতে পারে, যে কোনো সময় কোনো সতর্কতা ছাড়াই, তবে এটি সাধারণত প্রাপ্তবয়স্কদের মধ্যে ঘটে থাকে। বেশিরভাগ কার্ডিয়াক অ্যারেস্ট বাড়িতেই ঘটে, তাই জরুরি চিকিৎসা পরিষেবা বা EMS কে কিভাবে সক্রিয় করতে হবে তার জ্ঞান, CPR সঞ্চালনের জ্ঞান এবং একটি স্বয়ংক্রিয় বহিরাগত ডিফিব্রিলেটর বা AED ব্যবহার করা আপনাকে একটি জীবন বাঁচাতে সাহায্য করতে পারে। হার্টের বৈদ্যুতিক সিস্টেম সংকেত পাঠায় যা হৃদয়কে রক্ত পাম্প করতে বলে। এই সংকেতগুলি হৃৎপিণ্ডের উপরের প্রকোষ্ঠগুলি অর্থাৎ অ্যাট্রিয়ার মধ্যে গিয়ে নিচের প্রকোষ্ঠ অর্থাৎ ভেন্ট্রিকেল দিয়ে শরীরের নিচের অংশে যায়। যখন হৃৎপিণ্ড স্বাভাবিক এবং সুস্থ থাকে তখন এই বৈদ্যুতিক সংকেতগুলি ভেন্ট্রিকেলগুলিকে একত্রে চাপ দেওয়ার এবং সংকোচনের কারণ হয়। এই সংকোচনগুলি হৃৎপিণ্ড থেকে রক্ত বের করতে বাধ্য করে। যখন সারা শরীরে রক্ত সঞ্চালিত হয়, সংকোচনের মধ্যে ভেন্ট্রিকেলগুলি শিথিল হলে রক্ত আবার হৃৎপিণ্ডে প্রবাহিত হয়। একজন ব্যক্তির পালস নেওয়ার সময় আপনি হার্টবিটের মধ্যে যে বিরতিগুলি লক্ষ্য করেন তা হলো মধ্যবর্তী বিরতি সংকোচন। এখন স্বেচ্ছাসেবকদের ভূমিকা নিয়ে আলোচনা করা যাক। স্বেচ্ছাসেবক একটি ঘটনার স্থানে উপস্থিত বিপদগুলিকে সরিয়ে ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিক্রিয়াকারীদের সাহায্য করা, উদ্ধারকারীদের সাহায্যের জন্য আহতদের ম্যানুয়ালি বা স্ট্রেচারে বহন করতে সাহায্য করা, প্রাথমিক চিকিৎসায় সাহায্য করা এবং আহতদের সুস্থ করতে সাহায্য করা। একজন ডাক্তারের জন্য অপেক্ষা করুন যখন একটি নির্দিষ্ট রোগীর অবস্থা একটি বিশেষ কৌশলের এবং নির্দিষ্ট ওষুধের জন্য আহ্বান করে। চিকিৎসা কর্মীদের একটি মৌলিক জীবন সমর্থন ব্যবস্থা বজায় রাখতে এবং নৈতিক সমর্থন প্রদান করতে সহায়তা করে। আসুন আমরা দ্রুত এই মডিউলটির
মূল শিক্ষার সংক্ষিপ্তসার করে নিই। এই মডিউলে আমরা প্রদত্ত পয়েন্টগুলি শিখেছি। বিএলএস কি, শ্বসনতন্ত্রের উপাদানগুলি কি কি, শ্বাসনালী এবং কৃত্রিম বায়ু চলাচল খোলার কৌশলগুলি কি কি, ফরেন বডি এয়ারওয়ে অবস্ট্রাকশন কি, হার্ট অ্যাটাকের ঝুঁকির কারণগুলি কি কি, কার্ডিওপালমোনারি রিসাসিটেশন বা সিপিআর কি, এটি সম্পর্কে জানতে প্রতিটিতে প্রসারিত করুন। বিএলএস মানে বেসিক লাইফ সাপোর্ট এবং সিপিআর মানে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন, অর্থাৎ মস্তিষ্কের কোষের অপরিবর্তনীয় ক্ষতি থেকে আক্রান্তদের বাঁচানোর জন্য মস্তিষ্কের কোষগুলিকে বাঁচিয়ে রাখা। বিএলএস হলো চিকিৎসা যন্ত্রের একটি স্তর যা প্রাণঘাতী অসুস্থতা বা আঘাতের শিকার ব্যক্তিদের জন্য ব্যবহার করা হয় যতক্ষণ না তাদের একটি হাসপাতালে সম্পূর্ণ চিকিৎসা সেবা দেওয়া হয়। শ্বসনতন্ত্র চারটি উপাদান নিয়ে গঠিত। প্রথমটি হলো শ্বাসনালী, উপরের এবং নিচের শ্বাসনালী, একটি নিউরোমাস্কুলার সিস্টেম। এটি শ্বাসযন্ত্রের কেন্দ্র যা মস্তিষ্কে অবস্থিত এবং শ্বাসযন্ত্রের পেশি এবং স্নায়ু দুটিকে সংযুক্ত করে থাকে। অ্যালভিওলি, কৈশিক ধমনী, কৈশিক এবং শিরা দ্বারা বেষ্টিত ক্ষুদ্র বায়ুর থলি। হেড টিল্ট চিন লিফট পদ্ধতি, এটি শ্বাসনালী খোলার জন্য একটি ভালো পদ্ধতি। আপনার মাথা, ঘাড় বা মেরুদণ্ডের আঘাতের সন্দেহ হলে এই পদ্ধতিটি ব্যবহার করবেন না। জ থ্রাস্ট, সন্দেহভাজন মাথা, ঘাড় বা মেরুদণ্ডে আঘাত সহ অচেতন রোগীর জন্য শ্বাসনালী খোলার জন্য এটি একটি কৌশল। একমাত্র রোগীর শ্বাসনালী খোলা থাকলে আপনি কৃত্রিম বায়ু চলাচল সরবরাহ করতে পারেন। কৃত্রিম বায়ু চলাচলের জন্য অনেক কৌশল রয়েছে। আপনার পছন্দের প্রস্তাবিত ক্রম অনুসারে নিচের তালিকাভুক্ত তিনটিতে যোগ্য হতে হবে: মাউথ টু মাস্ক, মাউথ টু ব্যারিয়ার ডিভাইসেস এবং মাউথ টু মাউথ। ফরেন বডি এয়ারওয়ে অবস্ট্রাকশন মানে একটি শরীরের বাইরের কিছু বস্তুর দ্বারা ফুসফুসের শ্বাস প্রশ্বাসের টিউবগুলি আংশিক বা সম্পূর্ণভাবে বাধাপ্রাপ্ত হওয়া। উদাহরণস্বরূপ খাবার, একটি পুঁতি, একটি খেলনা ইত্যাদি। শ্বাসকষ্টের সূত্রপাত হঠাৎ কাশির সাথে সাথে হতে পারে। শ্বাসনালীতে বাধার প্রাথমিক পর্যায়ে প্রায়শই অস্থিরতা শুরু হয়। এফবিও সাধারণত দুই ধরনের হয়ে থাকে: আংশিক এবং সম্পূর্ণ। হার্ট অ্যাটাকের কারণ, হার্ট অ্যাটাকের কারণ নির্দিষ্ট অবস্থা এবং আচরণ ও রক্তনালী রোগের বিকাশের মধ্যে একটি সম্পর্ক বিদ্যমান পাওয়া গেছে। এই অ্যাসোসিয়েশনগুলিতে সচেতনতা তৈরি করার জন্য ঝুঁকির কারণগুলির ধারণা তৈরি করা হয়েছিল। হার্ট অ্যাটাক হবার থেকে যে বিষয়গুলি পরিবর্তন করা যায় না সেগুলি হলো পারিবারিক ইতিহাস, লিঙ্গ, জাতিগত পটভূমি এবং বয়স। যে ঝুঁকির কারণগুলি পরিবর্তন করা যেতে পারে সেগুলি হলো ধূমপান, উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল এবং শারীরিক কার্যকলাপ। হার্ট অ্যাটাক হতে যে সমস্ত কারণগুলি অবদান রাখে সেগুলি হলো স্থূলতা, ডায়াবেটিস এবং অত্যাধিক মানসিক চাপ। শ্বাসকষ্টের সময় হৃৎপিণ্ড কয়েক মিনিটের জন্য পাম্প চালিয়ে যেতে পারে এবং অক্সিজেন সঞ্চালন করতে পারে। প্রাথমিক হস্তক্ষেপ ছাড়া শ্বাসযন্ত্র নিজের কাজ বন্ধ করে দিতে পারে। কার্ডিয়াক অ্যারেস্ট, কার্ডিয়াক অ্যারেস্ট একবার হলে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় এবং গুরুত্বপূর্ণ অঙ্গগুলি অক্সিজেন থেকে বঞ্চিত হয়ে যায়। যখন শ্বাসযন্ত্র এবং কার্ডিয়াক অ্যারেস্ট একসাথে ঘটে তখন রোগীকে ক্লিনিক্যালি ডেথ বলে গণ্য করা হয়। 4 থেকে 6 মিনিটের মধ্যে মস্তিষ্কের ক্ষতি হতে শুরু করে এবং 8 থেকে 10 মিনিট পরে সেই ক্ষতি অপরিবর্তনীয় হয়ে পড়ে। সিপিআর বুকে সংকোচন এবং কৃত্রিম বায়ু চলাচলের সংমিশ্রণে একটি প্রক্রিয়া যা একজন ব্যক্তিকে পুনর্জীবিত করার জন্য এবং যান্ত্রিকভাবে একজন ব্যক্তির হৃদয় ও ফুসফুসকে সচল রেখে জৈবিক মৃত্যু প্রতিরোধ করার জন্য ডিজাইন করা হয়েছে। এখন বিষয় সম্পর্কে আপনি কতটা বুঝেছেন সেটা পরীক্ষা করার সময় এসে গেছে। এটি একটি মূল্যায়ন অনুশীলন। প্রতিটি প্রশ্নের সমান মান আছে। পরীক্ষা পাস করার জন্য আপনাকে কমপক্ষে 60% স্কোর করতে হবে। প্রশ্নগুলি আপনি মনোযোগ সহকারে পড়ুন এবং উপযুক্ত বিকল্পগুলি নির্বাচন করুন।
অভিনন্দন, আপনি বেসিক লাইফ সাপোর্টের মডিউলটি সফলভাবে সম্পন্ন করেছেন।